এরই বাইসা হুনি জানান্নে রে আইসিনি এরই বাইসা হুনি জানান্নে রে আইসিনি আন্নে লগে আতের বাড়ি মাইজ দিন হইলে হিনি বাইসা বালায়া শুননি এরই বাইসা হুনি জানান্নে রে আইসিনি এরই বাইসা হুনি জানান্নে রে আইসিনি আনে লগে আতের বাড়ি মাইজ দিন হইলে হিনি বাইসা বালায়া শুননি আল্লাহ রস্তে বালায়া শুননি নোয়া খাইলা মানুষ কত গুণ ঢাকা শহরে আছে আরে নোয়া খাইলা মানুষ কত গুণ ঢাকা শহরে আছে হেতারায়ার গান হুনলে তুরু তুরু তু নাচে আরে নোয়া খাইলা মানুষ কত গুণ ঢাকা শহরে আছে হেতারায়ার গান হুনলে তুরু তুরু তু নাচে আরে দেহি ব্যাগ গুনে ক আরে দেহি ব্যাগ গুনে কই তুই নোয়া খাইলানি আল্লাহর রস্তে বালায়া শুননি রই বাইসা হুনি জানান্নে রে আইসিনি আনে লগে আতের বাড়ি মাইজ দিন হইলে হিনি বাইসা বালায়া শুননি আল্লাহর রস্তে বালায়া শুননি। আমি তো অবশ্যই ভালো আছি। শফিউল বাদশা কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শফিউল বাদশা ঢাকার ছেলে, তো সে কেন আসলে নোয়াখালী দিয়ে শুরু করলো আজকে? আসলে নোয়াখালী অঞ্চল ভিত্তিক একটি গান। তো আমি যখন ম্যাজিক ব্যালনের রিয়েলিটি শোতে ছিলাম তখন আমাদের যখন অঞ্চল ভিত্তিক গানের যে একটা চয়েস ছিল তো সেখানে গ্রুমার থেকে আমার উপরে নোয়াখালীর আঞ্চলিক গানের একটা ব্যাপার আসে। তো দ্যাটস ওয়াই আমার নোয়াখালীর গানটা করা সেখান থেকে, যার জন্য আজকে আবার পুনরায় করা। ম্যাজিক বাউলিয়ানার যে যাত্রাটা আপনার আমরা দেখেছি, সেটা আসলে আপনি ঠিক কত সুন্দরভাবে মানে সেরার শিরোপা জিতে আপনি সেই রিয়েলিটি শো থেকে বের হয়েছেন। আপনাকে তো আমরা আসলে অনেক দিন থেকেই গানে পাচ্ছি, কিন্তু আমরা দেখছি যে বর্তমান সময়ে যেভাবে সবাই গান নিয়ে আলোচনায় আসছে বা এই যে কাভার সং করেই অনেকে হাইলাইট হচ্ছে, সেই জায়গা থেকে আপনি কি খানিকটা পিছিয়ে আছেন? আসলে পিছিয়ে থাকার ব্যাপার থেকে আমি শুরু থেকেই ছিলাম না। আমি আমার জায়গা থেকে অবশ্যই অটুট আছি আমার কাজের ক্ষেত্রে। আসলে গান প্রচারের ক্ষেত্রে বলেন বা কাজ করার ক্ষেত্রে বলেন, আসলে আমরা বা আমাদের টিম ওয়ার্ক আমরা যতটুকু করি আমরা টোটালি শুদ্ধভাবে কাজ করার চেষ্টা করি, যেখানে আসলে সবাই মিলেমিশে একটা ব্যাপার থাকে, কাজটাকে গুছিয়ে করার একটা বিষয় থাকে। আসলে অ্যাকচুয়ালি আহামরি অনেক কাজ করতে হবে এমনটা আসলে মাথায় নিয়ে কখনো চলি না। ভালো কাজ করতে হবে, ভালো গান মানুষকে শোনাতে হবে, ভালো কাজ উপহার দিতে হবে, সেদিকটাকে ফলো করেই গান করা হয় সবসময়। আমি একটা বিষয় নোটিস করলাম যে যখন আপনি রিয়েলিটি শোতে ছিলেন সেই সময়ের একটা ইন্টারভিউতে আমি আপনার বাবাকে বলতে শুনেছি, সে শুরুতে চাইতো না আপনি আসলে গান করুন, কিন্তু আপনার গানের প্রতি আগ্রহ এবং রিয়েলিটি শোতে এই যে আপনার যাত্রা ছিল সেখান থেকে তখন সে বলছিল যে এখন থেকে আমার ছেলেকে আপনাদের কাছে দিয়ে দিলাম। তো এই যে বাবা হয়ে দেশের জন্য বা দর্শকের জন্য ছেলেকে তুলে দেয়া, সেই ভারটা যখন আপনার কাঁধে এসেছে, তো সেইটা কি আসলে আপনি কতটুকু নিজে ওন করেছেন? আসলে ব্যাপারটা হয় যে আমার বাবাও কিন্তু একজন বাউল শিল্পী, তো সেও কিন্তু গান করেন। তো ছোটবেলা থেকে যখন আমি গানের সাথেই বড় হওয়া, সেখান থেকে আমি অন্য একটা প্রফেশনে হুট করে বেছে নেওয়াটা কিন্তু আমার পক্ষেও খুব রিস্ক প্লাস টাফ। সো সেখান থেকে আসলে বাবার কাছ থেকে চাচার কাছ থেকে ছোটোবেলা থেকে গান শুনতে শুনতেই ওটা জিনগত ভিত্তিক হোক বা চর্চা ভিত্তিক হোক সেটা আমার ভিতরেই ছিল। তো বাবা যতই বলুক তার যে সে আমার ছেলে গানের ক্ষেত্রে আসবে না, কারণ বর্তমানে গানের ক্ষেত্রে স্ট্রাগলটা অনেক বেশি। তো বাবা মা চায় না যে স্ট্রাগলটা আমার ছেলে স্ট্রাগল করুক, কিন্তু আসলে নিজের একটা স্যাটিসফাই একটা ব্যাপার আছে যে আমি কোনটা করে স্যাটিসফাই হচ্ছি। গানটা আমার কাছে আসলে আত্মার একটা খোরাকের মতো, যে আমি গান করলে ভালো থাকি, গান ছাড়া থাকতে পারি না। তো সেখান থেকে যখন বাবা দেখলো যে না আমার ছেলে গান নিয়ে ভালো একটা কিছু করার চেষ্টা করছে এবং ভালো একটা প্ল্যাটফর্ম পেয়েছে, তখন সে আসলে আমাকে আরও খুব বেশি করে হেল্প করা শুরু করলো, গানের প্রতি যত্ন নেওয়া, গানের প্রতি ভালো ভালো গান তোলা, গানের ক্ষেত্রে আরও কেয়ারিং হওয়া, এগুলো আমার বাবা আর আমাকে হেল্প করা শুরু করলো। সো সেই বিষয় থেকে আর কি বাবা এই কথাটা হয়তো বলেছিল। আচ্ছা, আমরা ছোটবেলার গল্পে যাব, তবে তার আগে একটা গান শুনে আসবো।
পদে প্রেম ভক্তি হইল নাম হবার কালে আমার আর কি হবে সাধন ভজন আর কি হবে আর কি হবে সাধন ভজন আগে সময় গেলে গুরুপদে প্রেম ভক্তি হইল নাম হবার কালে আগ বাজারে গেলে পরে রে মনি মুক্তা কতই মিলে রে শেষ বাজারে গেলে পরে শেষ বাজারে গেলে পরে হারা ধন কি মিলবে কাঁদলে গুরুপদে প্রেম ভক্তি হইল নাম হবার কালে গুরুপদে প্রেম ভক্তি হইল নাম হবার কালে। এই মুহূর্তে ঠিক আমার শফি মণ্ডলের একটা কথা মনে পড়ে গেল, যখন সে আপনার গান শুনে বলেছিল একদম বাচ্চার মতো গান গাইলেন। সত্যিই তাই, কিন্তু একান্তই যখন বাসায় থাকেন আপনারা, নিজেদের মধ্যে আপনারা গান করেন, বাবা ছেলে যখন একসাথে গান করেন, কোন গানটা আপনাদের বেশি করা হয়? আমরা এখন সেই গানটা শুনবো। কে গান আমি গাইব রে ভাই, কে গান আমি গাইব রে ভাই, এত বড় আসরে যারে নিয়া লেখাই গান, সে জানি কার বাসরে, সে জানি কার বাসরে। কে গান আমি গাইব রে ভাই, এত বড় আসরে যারে নিয়া লেখাই গান, সে জানি কার বাসরে, সে জানি কার বাসরে। এত হাসি এত গান কত ভালোবাসা দিয়া, কোন দোষেতে প্রাণ বন্ধু গেলায় আমায় ছাড়িয়া। এত হাসি এত গান কত ভালোবাসা দিয়া, কোন দোষেতে প্রাণ বন্ধু গেলায় আমায় ছাড়িয়া। যাবার বেলা বলে গেলে আজ যাবে কাল আসবে চলে, যাবার বেলা বলে গেলে আজ যাবে কাল আসবে চলে, আর ফিরে এলে না রে যারে নিয়া লেখাই গান, সে জানি কার বাসরে, সে জানি কার বাসরে। কে গান আমি গাইব রে ভাই, এত বড় আসরে যারে নিয়া লেখাই গান, সে জানি কার বাসরে, সে জানি কার বাসরে, সে জানি কার বাসরে। এই যে একসঙ্গে মিউজিক করছেন, বেশ একটা লম্বা সময় ধরে আপনারা মিউজিক করছেন, জি। আপনাদের দুইজনের কাজের অভিজ্ঞতাটা কেমন? দুইজনের কাজের অভিজ্ঞতা বলতে, ওকে আমি চিনি 2019 সাল থেকে। ও যখন মানে গানের মাধ্যমে পরিচয় ওর সাথে আমার, তো তখন থেকে আমি অ্যাকচুয়ালি স্টুডিও ওয়ার্ক করি। তো সেখান থেকে আমি ওকে ইনভাইট করি আমার স্টুডিওতে আসার জন্য। তো ছোট ভাই ওইভাবে অনেক আদর করি, ও খুব ভালো গান করে, এর থেকে ওইখান থেকেই পথ চলা আমাদের। তো ওর প্রথম মৌলিক গান আমি করি,
এবং ওখান থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের জার্নি ইনশাল্লাহ চলছে এবং চলবে। ওর অনেকগুলো কাজ আমার হাতে আছে, ইনশাল্লাহ আমরা এগুলো রিলিজ করব খুব শীঘ্রই। বাদশার কণ্ঠে আপনার লেখা সুর করা একটা গান শুনতে চাই এখন। বন্ধুরে তোর প্রেমাগুনে জ্বলি আমি রাতে দিনে, কেন রে তুই আমার হইলি না, না রে বন্ধুরে তোর প্রেমাগুনে জ্বলি আমি রাতে দিনে, কেন রে তুই আমার হইলি না। তোর চোখের ইশারাতে করলি দিওয়ানা, তোর চোখের ইশারাতে করলি দিওয়ানা, কেন রে তুই আমার হইলি না, কেন রে তুই আমার হইলি না। তোরি বেদনা যায় দিন বয়ে যায়, একদিনও তুই আমার খবর নিলি না। মিথ্যে প্রেমের মায়া জড়ালি তুই আমায়, এত কিছু করেও তোর মন পেলাম না। এখন আমি কাঁদি বসে মন মানে না, কেন রে তুই আমার হইলি না, না রে কেন রে তুই আমার হইলি না। এই যে বাদশা যখন নিজের মৌলিক গান নিয়েও আপনি ব্যস্ত সময় পার করছেন, আপনি স্টেজেও বেশ দাপিয়ে বেড়াচ্ছেন, তো অনেক মানুষের ভালোবাসা তো পেয়েছেন, কিন্তু কোনো কটু কথা কখনো শুনেছেন? বাইরের ধরনের কোনো তিক্ত অভিজ্ঞতা কি আছে আপনার? আসলে ব্যাপারটা হয় আমরা গান করি, প্রত্যেকটা শিল্পীর দুটা গ্রুপ থাকে, তার দর্শক থাকে, তার সমালোচনাকারীও থাকে, কিন্তু এটা আমি পজিটিভলি নেই। কারণ একজন সমালোচক আমার বন্ধুর মতো। কেন বন্ধুর মতো? সে আমার ত্রুটিগুলোকে আমার সামনে তুলে ধরছে, যেটাকে শুধরে আমি টোটালি আরও সামনে আরও ভালো করতে পারবো। এই যে ভালো করার যে প্রয়াস নিজের মধ্যে, মানে আপনার আমরা দেখেছি যে নিজের মৌলিক গানে যেভাবে আপনি কাজ করছেন, পাশাপাশি কিন্তু ফিউশন বলেন বা কাভার যে গানগুলো আছে সেগুলোতেও কিন্তু আপনি সমান মনোযোগী। সম্প্রতি কিন্তু আমি হাসন রাজার একটা গান আপনার শুনেছি বিভিন্ন প্ল্যাটফর্মে, যে বেশ জনপ্রিয় হয়েছে। তো এই যে ভিন্ন ভিন্ন গান নিয়ে আপনার আসলে ধারণা কি, বা আপনি আসলে কিভাবে নিজের ক্যারিয়ারটাকে ফোকাস করতে চান? আসলে শিল্পী হিসেবে সব ঘরানার গানই করা উচিত। যেমন আমরা দুজন মিলে একটা প্রজেক্ট করছি, যেখানে সাধু মহোদয়ের গানগুলো থাকবে। পার্সোনালি আমরা সেই গানগুলোকে নতুন করে প্রেজেন্ট করব। যে পুরানো যে গানগুলো আছে, বিশেষ করে আধ্যাত্মিক সুফি যে গানগুলো আছে, সেই গানগুলোকে নতুনভাবে প্রেজেন্ট করার, সেটা অবশ্যই আমার অফিসিয়াল কাজও হবে। আমরা ততদিন অপেক্ষা করব যে আপনাদের প্রজেক্ট কখন আমাদের কাছে আসবে, কিন্তু এখন যেহেতু আমাদের সুযোগ আছে, দুইজনকেই আমরা এখানে পেয়েছি, আমরা একটা গান শুনে আসি। নিভে না দারুণ আগুন, নিভে না দারুণ আগুন, জ্বলে দিল জানে, আগুন লাগাইয়া দিল কনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কনে। নিভে না দারুণ আগুন, নিভে না দারুণ আগুন, জ্বলে দিল জানে, আগুন লাগাইয়া দিল কনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কনে। ধপ ধপ করি উঠল আগুন, ধইল আমার প্রাণে, ধপ ধপ করি উঠল আগুন, ধইল আমার প্রাণে। সুরমা নদীর জল দিলে, সুরমা নদীর
জল দিলে নিভে না সে কেনে, আগুন লাগাইয়া দিল কনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কনে। আমরা তো সেই সময় ছিলাম না, কিন্তু এখন বাচ্চার গান শুনলে দর্শক মহলে আগুন লাগতেও পারে। বাহ, চমৎকার চমৎকার। এমন কোনো ঘটনা আছে যেটা আসলে হঠাৎ করে আপনি পেয়ে গেছেন দর্শকের কাছ থেকে? এমন একজন দর্শক আমার পেয়েছিলাম যে ভালোবাসাটা এমন পর্যায়ে ছিল যে অ্যাকচুয়ালি তার সাথে ফেসবুকে কথা হয়েছে, কিন্তু তাকে সরাসরি দেখা হয় নাই। তো একদিন হুট করেই সকালবেলা বাসার মধ্যে একজন আসলো, গেট টোকা দিল। তো গেট খোলার পর আমি তাকে খেয়াল করতে পারছি না, তাকে ফেসবুকে দেখেছি, সরাসরি দেখলে অনেক সময় একটু অন্যরকম দেখা যায়। তার মানে কি আপনি ফেসবুকে কথা বলে আপনার বাসার অ্যাড্রেসও দিয়ে রেখেছেন? বাসার অ্যাড্রেস, হ্যাঁ, এটা অবশ্যই দেখা যায় কি যে আমাদের তো যেহেতু কাজ করি সেখানে ঠিকানাটা সবসময় উল্লেখ করাই থাকে, অ্যাড্রেসটা টোটালি উল্লেখ করাই থাকে, বাসার হোল্ডিং নাম্বার সহই উল্লেখ থাকে। তো হয়তো তিনি আমার বাসার এরিয়ায় এসে হয়তো আমার কথা বলেছেন। দেন পরবর্তীতে দেখি সকালবেলা তিনি আমার বাসার সামনে। তো আমি গেট খুললাম, জি ভাইয়া। তো পরে আমি দেখলাম ব্যাগের মধ্যে আম ছিল, তারপরে অনেক ফল ফ্রুটস ছিল একসাথে, সে একসাথে হাজির হয়েছে। তারপরে যে ভাইয়া আমি অমুক, আমি এসেছি আপনার কাছে। তা আমি আসলে ওই দিন টোটালি সারপ্রাইজ ছিলাম যে সকালবেলা উঠে এত পরিমাণ একটা ভালোবাসা একটা দর্শকের কাছ থেকে। তো পরবর্তীতে তার প্রতি খুব গভীর অনুরাগ ছিল। আর বিশেষ করে সে আরেকটা সারপ্রাইজ নিয়ে আসে, আমার একটি স্কেচ এঁকে নিয়ে আসে সে। সো ওইটা আমি আমার ঘরে অলরেডি লাগিয়ে রেখেছি দেয়ালে। তো সেখান থেকে দেখা যায় যে এটা আমার খুব ভালো একটা সারপ্রাইজের জায়গা ছিল দর্শকের পক্ষ থেকে। আমি বাচ্চার সারপ্রাইজের কথা যখন শুনছিলাম শুরুতে মনে হচ্ছিল যে কোনো আপুর কথা বলবে, বাট সে পরবর্তীতে এসে আসলে ভাইয়া। একটা আপুর ঘটনা আছে কিছুদিন আগেই, আমরা এটা একটু আপনার কাছ থেকেই শুনি, হ্যাঁ, কারণ সে হয়তো বা বলতে চাচ্ছে না। হ্যাঁ আমি বলি একটা আপুর ঘটনা। তো ওকে অনেক টেক্সট করে ফেসবুকে, তো ন্যাচারালি দেখা হয় না, আননোন কারো মেসেজ, অনেক মেসেজ থাকে। তো একটা ভয়েস মেসেজ আসছে, তো ভয়েস মেসেজটা আবার ও আমার সামনেই প্লে করছে। তো ভয়েস মেসেজটা পুরোটা ওকে নিয়ে একটা গান গিয়ে একটা মেয়ে, পুরো গানটা মানে অন্য একটা সুরের গান, পুরো গানটার মধ্যে ওর নাম, ওর ক্যারেক্টার সব কিছু ওরে দিয়ে একটা গান ভয়েস মেসেজ পাঠাইছে। তখন ও দেখছে এতদিন পরে, সে মেয়েটা অনেক খুশি হয়েছে, এরপরে ও সুন্দর একটা রিপ্লাই দিছে। সেই মেয়েটা কি দেখা করতে চায়নি ওর সঙ্গে? সবার আবদার যদি পূরণ করতে যাই তাহলে প্রতিদিনই ব্যস্ত থাকা লাগবে দেখা করা নিয়ে। তারপরেও যতটুকু সম্ভব হয়, যারা দেখা করতে চায় বা দেখা করা সম্ভব হয়, আমি অবশ্যই তাদের সাথে সাড়া দিই, তাদের ডাকে সাড়া দিই, দেখা করি। কারণ আসলে তারা তো আমাকে ভালোবাসে। আসলে তারা যদি একটু এতটুকু আবদার রাখে যে ভাই একটু দেখা করতে, সেটা আমার জন্য তো আমার জন্য অনেক বড় ব্যাপার। সো সেখান থেকে আমি চেষ্টা করি তাদের সাথে একটু দেখা করার, মোলাকাত করার, একটু ভালোবাসা বিনিময় করার। আচ্ছা, আমরা আরো আড্ডা দিব, তবে তার আগে এখন আরেকটা গানে যাব। দেখি না বন্ধু তোমায় আজ বহুদিন গো, দেখি না বন্ধু তোমায় আজ একটু প্রেম চেয়েছি বলে, একটু প্রেম চেয়েছি বলে তোমাতে হয়েছি ভিন। দেখি না বন্ধু তোমায় আজ বহুদিন আমি, দেখি না বন্ধু তোমায় আজ বহুদিন। আমার যত মনের ব্যথা রইয়া গেল মনে, রাখিতে পারলাম না মনটা তোমার মনের শোনে। তবু তোমায় চাহে মনে করিতে আদর, সাজানো রহিল আমার হৃদয় বাসর। আমি তবু তো হইব মানি, ওই আমি তবু তো হইব মানি তোমাকে পাইলে একদিন। দেখি না বন্ধু তোমায় আজ বহুদিন আমি, দেখি না বন্ধু তোমায় আজ বহুদিন। আমার মনে লয় চাহিয়া দেখি নয়ন ভরিয়া, দেখি না বন্ধু তোমায় আজ বহুদিন। আপনি যেহেতু একটা রিয়েলিটি শো থেকে আসছেন, আমাদের দেশে বর্তমানে অসংখ্য রিয়েলিটি শো হচ্ছে, কিন্তু এই রিয়েলিটি শো নিয়ে কিন্তু আমরা অনেক ধরনের বিতর্কও দেখি। এখানে যারা
এই প্ল্যাটফর্মের মাধ্যমে যারা বের হয়ে আসছে তাদের অনেকের সঙ্গে দেখা গেছে পরবর্তীতে সেই রিয়েলিটি শোর কোনো যোগাযোগও থাকছে না, বা তাদের যে আসলে নার্সিং করা সেই বিষয়টা কিন্তু আসলে আমরা দেখি না। পাশাপাশি রিয়েলিটি শোর এই প্রতিযোগীদের নিয়েও অনেক কন্ট্রোভার্সি আমরা জানি। তো আপনি তো সেটা আসলে ফেস করে আসছেন, আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল? আমি যদি বলি যে আমার রিয়েলিটি শোয়ের শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল রেজাল্টটা আমার দর্শকের উপরেই ছিল। বিকজ ম্যাজিক বাউলানের যে প্ল্যাটফর্মটা ছিল সেখানে আমাকে যথেষ্ট পরিমাণ শ্রম দিতে হয়েছে। আমি শুদ্ধভাবে স্ট্রাগল করেছি এবং সঠিকভাবে চেষ্টা করেছি। সেখান থেকে ঈশ্বর আমার সাথে ছিলেন, আল্লাহ আমার সহায় ছিলেন। তুমি ডাল ছাড়িয়া উড়াল দিয়া, তুমি ডাল ছাড়িয়া উড়াল দিয়া, ডালে গিয়া বইও কোকিলারে, তুমি গাইলে মাতালের গান গাই, ও তুমি গাইলে মাতালের গান গাই। তুমি ডাল ছাড়িয়া উড়াল দিয়া, ও তুমি ডাল ছাড়িয়া উড়াল দিয়া, ডালে গিয়া বইও কোকিলারে, তুমি গাইলে মাতালের গান গাইও, ও তুমি গাইলে মাতালের গান গাইও। কোকিলারে যেই গানে বন্ধু আর কথা, ওই গানটারে গাইও, তুমি ওই গানটারে গাইও। আম জাম পাকিলে গাছে, আম জাম পাকিলে গাছে, নাচ্চা নাচ্চা খাইও কোকিলারে, তুমি গাইলে মাতালের গান গাইও, ও তুমি গাইলে মাতালের গান গাইও। যেহেতু রিয়েলিটি শোর কথা হচ্ছে, আপনার একটা লম্বা জার্নি ছিল, সেখানে কোন গানটাতে সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছিলেন বিচারকদের? সব গানগুলোতেই বিচারকরা তুলনামূলক ভালো মন্তব্য করে থাকেন, কিন্তু আমার একটা গান ছিল, আমি এই গানটা করেছিলাম যেটা আমাদের টপ 6 বাছাই হবে। আমি টোটাল গানটাই চোখ বন্ধ করে গাই, কিন্তু যখন গানটা তাকাই তখন দেখি যে না, আমার সবাই আমাকে খুব উৎসাহিত করছেন, সবাই ক্লাস করছেন, আমার বিচারকরা যথেষ্ট পরিমাণ খুশি ছিলেন। তো সেই বিষয়টা আজকে মানে আসলে আমার কাছে টোটাল প্রশংসার মধ্যে একটা অন্যরকম একটা প্রশংসা। এখন তো আমাদেরও খুব ইচ্ছে করছে যে সেই গানটা শুনে আসি, আসলে কোন গানে বাদশা এইভাবে মানে বিচারক উপস্থিত যারা আছে সবার মধ্যে আলো ছড়িয়ে দিয়েছিল। আমরা একটু সেই গানটা শুনে আসবো। ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি, ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি, হাইলের বইঠা খাইলো রে ঘুনে, আমার হাইলের বইঠা খাইলো রে ঘুনে, দয়াল গুরু তুমি বিহনে, আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল গুরু তুমি বিহনে। দেখিয়া নদীর ঝড় সবাই হইল পর, ফেলিয়া আমায় তুফানে, দেখিয়া নদীর ঝড় সবাই হইল পর, ফেলিয়া আমায় তুফানে। কোথায় আছো দয়াল, ডাকে তোমার কাঙ্গা, কোথায় আছো দয়াল, ডাকে তোমার কাঙ্গা, তোরায় আলো ঘোরে নিদানে, আমায় তোরায় আলো ঘোরে নিদানে, দয়াল গুরু তুমি বিহনে, আজ আমার বান্ধব কেহ নাই
দয়াল গুরু তুমি বিহনে। ওই চরণের ছোঁয়ায় অমৃত সুধায় গুছিবে কলঙ্ক ভুবনে। আয় ওই চরণের ছোঁয়ায় অমৃত সুধায় গুছিবে কলঙ্ক ভুবনে। কহিল তীপ সরকার দয়াল চান হলে আমার, ও দয়াল দয়াল, ও দয়াল। কহিল তীপ সরকার দয়াল চান হলে আমার, ধন্য জীবন হবে ভুবনে, আমার ধন্য জীবন হবে ভুবনে। দয়াল গুরু তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ নাই রে। দয়াল গুরু তুমি বিহনে, ও দয়াল গুরু তুমি বিহনে। বাচ্চা, Thank you, sir. আমি এই গান শোনার পর আমি নিজে কোনো কমেন্ট আপনাকে দিব না। আপনার সবচেয়ে কাছের যে মানুষ, আপনার মিউজিকের যে সঙ্গী, আমি সাদকেই বলবো যে আপনি কমেন্ট দেন আসলে গান শোনার পর কি মনে হয়েছে। অ্যাকচুয়ালি 2019 সাল থেকে 2024 সাল যখন থেকে ওকে আমি চিনি তখন থেকে আজ অবধি, এবং আমি এটা বিশ্বাস করি ও সব সময় ভালো গাবে, এবং ও যখনই গায় আমি মুগ্ধ হয়ে ওর গান শুনি। এই যে রিয়েলিটি শোর এত লম্বা জার্নিতে সেই একটা ঘটনার কথা যখন আমরা জানতে চাইলাম, প্রথমেই যেহেতু এই গানের বা এই এপিসোডের প্রসঙ্গ তার মাথায় এলো, আমরা চাই যে পরবর্তীতে সে অন্য জায়গায় এটাও বলুক যে এই গান আমি গাওয়ার পর আমার ভাই এরকম একটা কমেন্ট করেছে। বাহ, সুন্দর। হ্যাঁ, অবশ্যই। আমি বলবো যে ওর মাধ্যমে এই গানটা বাংলাদেশের দর্শক নতুনভাবে এই গানটার সাথে পরিচিত হইল আর কি। কাজের ক্ষেত্রে তো আমাদের অনেকের সঙ্গে পরিচয় হয় বা আমাদের অনেকের সঙ্গে কাজ করতে হয়। আপনারও নিশ্চয়ই ইন্ডাস্ট্রিতে অনেকের সঙ্গে কাজ করতে হচ্ছে। তো সেই জায়গা থেকে এই যে শফিউল বাদশাকে আপনি যখন থেকে চিনলেন, আপনি তখন থেকে তাকে নিয়ে কাজ করে যাচ্ছেন, এবং বাদশার আমি যতটুকু জানি মৌলিক গানগুলো আপনিই করেছেন। জি। আমাদের তো আরো অনেক শিল্পী আছে যারা রাতারাতি বেশ জনপ্রিয়তা পেয়ে যাচ্ছে, তো বাদশাকে আপনি সেরকম দেখতে চান? না, আসলে আমি ওই রাতারাতি বিষয়টা থেকে একটু আলাদা। আমি চাই যে মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি যেমন গান করে যাব বা কাজ করে যাব, আমিও চাই বাদশা ওই রকম একজন শিল্পী হবে বাংলাদেশের, যে ওর মৃত্যুর আগের দিন পর্যন্ত ওর যাতে লাইভ শো থাকে। বাহ, লাইক সুন্দর। আমরা পাশের দেশে কে দেখেছি যে স্টেজ শো করে নেমে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। আমি ওর জন্য এই শুভকামনা যে ও যাতে দর্শকের সামনেও যদি সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তাতেও আমি হ্যাপি যে ভক্তদের সাথে সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। ভাইরাল বিষয়টাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? দেখেন, ভাইরাল হওয়া একটা ব্যাপার, আর দর্শকের মন ছোঁয়াটা একটা ব্যাপার। কারণ আমরা অনেক কাজ করি, ভাইরাল দুইটা ক্ষেত্রেই হতে পারে। দর্শকের মন ছুঁয়েছে এমন ভাইরাল, আর যেটা দর্শক বিরক্ত হয়ে দেখছে এমন ভাইরাল। তো দেখা যাচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াতে কিন্তু এমন কিছু টপিক চলে আসে যেগুলো আমরা দেখতে চাচ্ছি না, কিন্তু তারপরে বারবার আমাদের সামনে চলে আসে। এমন কিছু নিয়ে আমি কখনোই ভাইরাল হতে চাই না। বর্তমান সময়ে অনেক শিল্পী আছে যাদের বেশ ভালো গান করছে, বেশ ভালো সাড়া পাচ্ছে, কিন্তু তাদের সেই অ্যাপ্রোচটা টিকটক প্ল্যাটফর্ম কেন্দ্রিক থাকে। তো এই প্রবণতাটা আসলে কেন? এখন দেখা যাচ্ছে যে টিকটক যেটা রিজার্ভ করে তারা সেটা দিচ্ছে। টিকটকে গান ট্রেন্ডিংয়ে থাকবে বা কিভাবে থাকবে সেটা আমি অ্যাকচুয়ালি জানি না, বাট হ্যাঁ, ভালো খারাপ দুইটা মাধ্যম মিলেই টিকটকাররা যারা আছেন টিকটক করছেন। তবে একটা জিনিসে আমার একটা আপত্তিকর একটা কোয়েশ্চেন থাকে টিকটকারদের ভিতরে। যেমন দেখা যাচ্ছে আমি একদিন একটা গান শুনলাম, একদিন আমার বড় পীরে ডাকিয়া কয় খাজারে, তোমার বদন কেন এত হিমলান, খাজায় কয় পীরে রে 3 দিনের অনাহারে
রুহের খোরাক আমার সামাগান। এই গানটার সাথে যদি তারা কোনো কটূক্তিকর কোনো অঙ্গভঙ্গি দিয়ে যদি টিকটক করে, তাহলে সেক্ষেত্রে তো এটা আমি কখনোই পজিটিভলি নিব না। তো সেখান থেকে টিকটকের প্রতি আমার একটা বিরক্ততা আছে, অবশ্যই আছে, যে তারা কি আসলে গান বুঝে টিকটক করছে, গানের কথায় কি বলছে সেটাকে বুঝে করছে, নাকি তার ট্রেন্ডিংয়ে আসতে হবে তার জন্য কাজ করছে। আমি এটা নিয়ে অলরেডি একটা পোস্টে এটা নিয়ে আলোচনা করেছিলাম যে আসলে প্লিজ স্টপ দিস। আসলে অ্যাকচুয়ালি আপনারা যেভাবে যেটা মিন করছেন, যে ওনারা মিন করছে তোমার বদন কেন এত ম্লান, আসলে বদন বলতে তো এখানে তার মুখখানাকে বোঝানো হয়েছে, তার চেহারা এত ম্লান মানে কেন। তখন খালিদ বলছেন যে 3 দিনের অনাহারে রুহের খোরাক আমার সামা গান, মানে গানের সাথে তিনি এতটাই মিশে আছেন যে 3 দিনের অনাহার, কিন্তু গানই তার কাছে এখন সব কিছু। কিন্তু তারা এই বিষয়টাকে কীভাবে খেয়াল করছেন, তারা বদন বলতে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে নানান জায়গার অঙ্গভঙ্গি দেখাচ্ছেন, শরীরের বিভিন্ন অঙ্গকে নির্দেশ করছেন। অ্যাকচুয়ালি এটা করা তো ঠিক না। আমাকে বুঝতে হবে আমি একটা কাজ করছি, এটার সঠিক জিনিসটা কি সেটা আমাকে বুঝে কাজ করতে হবে। এটা রিকোয়েস্ট থাকবে যে ভাই প্লিজ আপনারা গানের অর্থটা বুঝে দেন ওইটাকে আপনারা টিকটকে প্রয়োগ করেন। নট ইটস আ ব্যাড প্ল্যাটফর্ম, ইটস গুড প্ল্যাটফর্ম, কিন্তু আমরা এটা গুডভাবেই নিই। শেষ একটা গান শুনবো, যেটা শুনতে শুনতে আমরা বাড়ি যাব। ওকে। আরে শয়নে স্বপ্নে দেখি আসিল এক বুজুর্গে, রাস্তার মাঝে কত লোকে করিতেছে সন্ধ্যা, করিতেছে সন্ধ্যা। রাস্তা থামায়ে দিল, 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 কাফেলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা সিলসিলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। শয়নে স্বপ্নে দেখি আসিল এক বুজুর্গে, শয়নে স্বপ্নে দেখি আসিল এক বুজুর্গে, রাস্তার মাঝে কত লোকে করিতেছে সন্ধ্যা, করিতেছে সন্ধ্যা। রাস্তা থামায়ে দিল, 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 কাফেলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া।